ইরান মারাত্মক কাদের এবং এমাদ ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে, কারণ আইডিএফ গাজার যুদ্ধবিরতি ভেঙে দিয়েছে। গোপন ক্ষেপণাস্ত্র ঘাঁটি প্রকাশ। ইরানের নতুন অস্ত্রাগার ইসরায়েলের জন্য সরাসরি সতর্কীকরণ। তেহরান থেকে প্রায় 2000 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য কাদের এইচ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত রয়েছে বলে জানা গেছে। গাজা যুদ্ধবিরতির পর ইরানের সামরিক বাহিনী তাদের ক্ষেপণাস্ত্র উৎপাদনে বড় ধরনের আপগ্রেড চালু করেছে। আইআরজিসি ইরানের একটি ভূগর্ভস্থ ঘাঁটি থেকে উন্নত কাদের এবং এমাদ ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে। ওদিকে আইডিএফ দাবি করেছে দক্ষিণ গাজার রাফায় হামাস যোদ্ধারা আকস্মিক আক্রমণ শুরু করেছে। প্রতিশোধ হিসেবে আইডিএফ রাফা শহরের একাধিক লক্ষ্যবস্তুতে বিশাল বিমান হামলা চালিয়েছে। এমন সময়ে ইরানের কাদের এবং এমাদ ক্ষেপণাস্ত্রের আপগ্রেডের খবর সামনে এলো। ইরানের কাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে এখন অ্যান্টি ইলেকট্রনিক যুদ্ধবিধ্বংসী ব্যবস্থা রয়েছে। এই আপগ্রেডগুলি জ্যামিং আক্রমণের বিরুদ্ধে আরও বেশি স্থিতিস্থাপকতা প্রদান করে। কাদের এই ভ্যারিয়েন্টটি ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস 3 এ ব্যবহৃত হয়েছিল বলে জানা গেছে। এমাদ ক্ষেপণাস্ত্রটি একটি চালিত এবং নির্দেশিত পুনঃপ্রবেশ যানবাহন ব্যবস্থা MARV রয়েছে। এটি 1700 কিলোমিটার পর্যন্ত দূরত্বে 750 কেজি ওজনের ওয়ারহেড সরবরাহ করতে পারে। কাদের এইচ এবং এমাদ ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্য। কাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র FH এবং S ভ্যারিয়েন্টে প্রথম প্রজন্মের দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র। দৈর্ঘ্য 17 মিটার, ওজন 15 থেকে 17.5 টন, পরিসীমা 1350 থেকে 1950 কিলোমিটার। চালনা দ্বৈত পর্যায়, তরল এবং কঠিন জ্বালানি। উড়ানের পথ ব্যালিস্টিক। এখন অ্যান্টি ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম দিয়ে সজ্জিত। অপারেশন ট্রু প্রমিস 3 এ ইসরায়েলি লক্ষ্যবস্তুর বিরুদ্ধে কাদের এইচ ব্যবহার করা হয়েছিল। এমাদ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরানের প্রথম দূরপাল্লার তরল জ্বালানি ক্ষেপণাস্ত্র, যার MARV ম্যানুভারেবল রি-এন্ট্রি ভেহিকল রয়েছে। দৈর্ঘ্য 15.5 মিটার, ওজন 17 টনেরও বেশি, ওয়ারহেড 750 কেজি, রেঞ্জ 1700 কিলোমিটার। MARV বিমানের নির্দেশিকা এবং লক্ষ্য সংশোধনের অনুমতি দেয়। ছোট পাখনা নির্দেশিত ওয়ারহেড সমন্বয় সক্ষম করে। ম্যাগাজিন স্টাইলের ক্ষেপণাস্ত্র সালভো সিস্টেমের মাধ্যমে উৎক্ষেপণ। দ্রুত মাল্টিপল লঞ্চ ভূগর্ভস্থ ঘাঁটির সাথে সামঞ্জস্যপূর্ণ। গাজা সিজফায়ার আবার সন্দেহজনক। আইডিএফ দক্ষিণ গাজার রাফায় হঠাৎ আক্রমণ চালানোর জন্য হামাসকে অভিযুক্ত করেছে। আক্রমণের দাবির পর ইসরায়েলি বাহিনী রাফা লক্ষ্যবস্তুতে ব্যাপক বিমান হামলা চালিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। টাইমস অফ ইসরায়েলের মতে যুদ্ধবিরতির 7ম দিনে 19 অক্টোবর আইডিএফ এই দাবি করেছে। আইডিএফ জানিয়েছে যে রাফার আগের ঘটনায় হামাস যোদ্ধারা সুড়ঙ্গ থেকে বেরিয়ে এসে গুলি চালিয়েছিল। গাজা শান্তি চুক্তি চাপের মধ্যে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 13 অক্টোবর মিশরে গাজা শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির অংশ হিসেবে হামাস সমস্ত জীবিত জিম্মি এবং নিহতদের বেশ কয়েকজনের মৃতদেহ স্থানান্তর করে। চুক্তির অংশ হিসেবে হামাস সমস্ত জীবিত জিম্মি এবং নিহতদের বেশ কয়েকজনের মৃতদেহ হস্তান্তর করে। তবে ইসরায়েল অবশিষ্ট মৃতদেহ ফেরত এবং হামাসের সম্পূর্ণ নিরস্ত্রীকরণের দাবি অব্যাহত রেখেছে। নতুন ইরানি ক্ষেপণাস্ত্রের আবির্ভাব এবং ভঙ্গুর যুদ্ধবিরতিতে ফাটল দেখা দেওয়ার সাথে সাথে অঞ্চলটি এখন আরেকটি সম্ভাব্য উত্তেজনার মুখোমুখি, যা গাজার সীমানা ছাড়িয়েও বিস্তৃত হতে পারে। দুর্গটা ভাঙলেন, কিন্তু তাতে কি মিশে গেল হৃদয়? মাটির ভিতরও যদি অগ্নি থাকে, তবে কিভাবে প্রতিরোধ থামবে? যেন গাজার আজকের ছবি বর্ণনা করে। ইসরায়েল যতই জান্তব-জ্যাম স্থাপন করেন, যতই বোমা বর্ষণ করে, বাস্তবতা বলছে হামাসকে পুরোপুরি মুছে ফেলা সম্ভব হয়নি। কেন? এই প্রশ্নের উত্তর শুধু অস্ত্র বা কৌশলে মিলবে না, তা সামাজিক, রাজনৈতিক ও মানসিক স্তরে খুঁজে নিতে হবে। রিপোর্ট আল জাজিরার। ইসরায়েল হামাসকে পুরোপুরি পরাস্ত করতে এখনো বদ্ধপরিকর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির পরও তারা এমন মনোভাব প্রকাশ করেছে। তবে বাস্তবতা হলো তাদের পক্ষে হামাসকে পরাস্ত করা সম্ভব নয়। এমনটি দাবি করেছেন ব্রিটিশ গবেষক আজিম ইব্রাহিম। তিনি ওয়াশিংটনের নিউজ লাইন্স একাডেমির পরিচালক। এ বিষয়ে দ্য ন্যাশনাল ইন্টারেস্ট ম্যাগাজিনে তিনি একটি নিবন্ধ লিখেছেন। সেখানে তিনি বলেন, হামাসে নতুন করে অন্তত 15,000 যোদ্ধা অন্তর্ভুক্ত হয়েছে, ফলে দলটি আবার নতুন করে ঘুরে দাঁড়িয়েছে। এদের অধিকাংশ পরিপূর্ণভাবে অস্ত্রশস্ত্রে সজ্জিত। তারা ধ্বংসস্তূপ থেকে উঠে এসেছে উপত্যকায়, ইসরায়েলি আধিপত্যের কবর দিতে। বিচ্ছিন্ন করা অঞ্চল, ধ্বংসস্তূপ, তবুও হামাস আবারও উঠে দাঁড়িয়েছে।
কিন্তু সেটি কি শক্তির কারণে নাকি ব্যর্থ ব্যবস্থাপনার ফল? টুইস্ট হলো ইসরায়েলের কয়েকটি পদক্ষেপই দীর্ঘমেয়াদে হামাসকে শক্তিশালী করেছে। ব্রিটিশ গবেষক আজিম ইব্রাহিমের মতো বিশ্লেষকদের ভাষ্য অনুযায়ী সামরিকভাবে ঘিরে ফেললেও হামাসের আদর্শিক এবং সামাজিক ভিত্তি মোছা যায় না। গাজার অধিবাসীদের মধ্যে থাকা হতাশা, দারিদ্র্য, জীবনযাত্রার কলহ এসবই এক ধরনের ক্রমাগত প্ল্যাটফর্ম ইস্যু, যেখানে একটি সংগঠন সহজেই রাজনৈতিক ও সামাজিক ভূমিকা গ্রহণ করতে পারে। এই ভূমি মানসিক মিশ্রণই হামাসকে কেবল একটি সশস্ত্র গ্যাং নয়, বরং একটি রাজনৈতিক ও আদর্শিক প্রসঙ্গে রূপান্তরিত করে। যুদ্ধক্ষেত্রে কিছু ফল পাওয়া গেল, নেতাদের ক্ষতি, টানেল ধ্বংস, নিয়ন্ত্রিত এলাকায় সাময়িক দখল, কিন্তু এই সবই কেবল সাময়িক সাফল্য। যেটা বদলায়নি তা হলো গাজার মানুষের অভিজ্ঞতা, অবহেলা, অবরুদ্ধতা, রাজনৈতিক বিকল্পের অভাব। ফলত অনেকেই মনে করে যে হামাসই সবচেয়ে কার্যকর প্রতিরোধ প্রদান করে। এই অনুভূতি তাদের জনপ্রিয়তা বাড়ায়, আর তা যুদ্ধবিরতির পরেও কমেনি, বরং বেড়েছে। হামাস এখন পরাজিত না হয়েই যুদ্ধের পাট চুকিয়ে ফেলতে পেরেছে, আর এটা এমনিই হয়ে যায়নি। বিশ্লেষকরা দীর্ঘদিন ধরেই বলে আসছেন যে হামাসকে সামরিকভাবে পরাজিত করা সম্ভব নয়, কারণ এরা শুধুই একটি যোদ্ধা দল নয়, বরং এটি আন্তর্জাতিক ও আদর্শিক পরিসরেও প্রথিত। ফিলিস্তিনি সমাজের গভীরে এর শেকড় রয়েছে, যা উপড়ানো সম্ভব নয়। ইসরায়েল হামাসের বিরুদ্ধে পূর্ণ বিজয়ের যে স্বপ্ন দেখছে, এটা আসলে মরীচিকা। এই যুদ্ধে যদিও হামাসের নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তারা এখন অভিযান চালিয়ে যেতে সক্ষম। হামাসের জনপ্রিয়তা বৃদ্ধি। ব্রিটিশ গবেষক ইব্রাহিম জানান, ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনে গাজার নাগরিক কাঠামো বিলীন হয়ে গেছে। এতে হাজার হাজার মানুষ নিহত হয়েছে, বাস্তুচ্যুত হয়েছে কয়েক মিলিয়ন। অনেক এলাকা একেবারেই মাটির সাথে মিশে গেছে। তদুপরি যে প্রেরণা থেকে হামাসের জন্ম, তা এখনো বহাল আছে, বরং উত্তরোত্তর তা বৃদ্ধি পাচ্ছে। তেল আবিবের বুকে মোসাদের গোপন আস্তানা ফাঁস। ইরানের গুপ্তচরদের বিস্ময়কর অভিযানে স্তব্ধ ইসরায়েল। তেল আবিবের রোদে যখন দিনটা ছিল একেবারে স্বাভাবিক, তখন হঠাৎই এক ঝলক খবর কাঁপিয়ে দিল গোটা ইসরায়েল। ইরানের গোয়েন্দা সংস্থা দাবি করেছে তারা উন্মোচন করেছে মোসাদের গোপন নেস্ট, সেই রহস্যময় আস্তানা যেখানে থেকে চালানো হতো তথ্যযুদ্ধ, ষড়যন্ত্র আর প্রচারণা। ইসরায়েলি নিরাপত্তা বৃত্তে যেন বজ্রপাতের মতো পড়ল এই সংবাদ। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে তেহরানের বিশেষ গোয়েন্দারা তেল আবিবের ভেতরে মোসাদের কথিত সহযোগীদের অবস্থান প্রকাশ করেছেন। অভিযানের মূল লক্ষ্য ছিল লন্ডন ভিত্তিক ইরান ইন্টারন্যাশনাল চ্যানেলের সঙ্গে যুক্ত ব্যক্তিরা, যাদের ইরান দীর্ঘদিন ধরে তথ্যযুদ্ধের সৈনিক হিসেবে বিবেচনা করে আসছে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায় বেশ কয়েকজন সাংবাদিক, বিশ্লেষক ও সম্প্রচারকের ছবি, বাড়ির ঠিকানা ও চলাফেরার পথ। তাদের মধ্যে ছিলেন বাবুক এশাঘি, যাকে ট্র্যাক করা হয়েছে তেল আবিবের দক্ষিণের হোলনের দেগানিয়া স্ট্রিটে, যেখানে চ্যানেলের একটি মূল ঘাঁটি বলে দাবি করেছে ইরানি গোয়েন্দারা। আরেক নাম মীর জাভেদ আনভার, যিনি নিয়মিতভাবে ইরান ইন্টারন্যাশনালের অতিথি হিসেবে উপস্থিত হন। প্রতিবেদনে বলা হয়েছে তিনি তেল আবিবেই বসবাস করতেন। আরও চমকপ্রদ তথ্য উঠে এসেছে। তালিকায় রয়েছে মেনাশে আমির, 1979 সাল থেকে ইসরায়েলে বসবাসকারী ইরানি বংশোদ্ভূত এক ব্রডকাস্টার। ইরানি মিডিয়া তাকে বর্ণনা করেছে স্বঘোষিত জায়ানবাদী, যাকে নাকি মোসাদ বহু বছর আগে নিয়োগ করেছিল। শুধু তাই নয়, ইরানি প্রতিবেদন উঠে এসেছে ইসরায়েলি সামরিক মুখপাত্র কামাল পেনাসির নামও। তাকে নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। প্রেস টিভির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে মোসাদ প্রায়ই বিদেশি মিডিয়া নেটওয়ার্ক ব্যবহার করে ইরানের বিরুদ্ধে প্রচারণা চালায়। ইরানের পক্ষ থেকে অভিযোগ, ইরান ইন্টারন্যাশনাল আসলে কোনো সংবাদ মাধ্যম নয়, বরং ইহুদিবাদী শাসনের মুখপাত্র, যারা গাজা যুদ্ধের সময় ইসরায়েলি বয়ান ছড়িয়ে দিয়েছে এবং তেহরানের অভ্যন্তরে অস্থিরতা উস্কে দিয়েছে। তেহরান জানিয়েছে এই প্রকাশ কেবল নাম ফাঁস নয়, এটি এক গোয়েন্দা প্রতিশোধের বার্তা, যা প্রমাণ করে ইরানের প্রযুক্তিগত ও মানব গোয়েন্দা ক্ষমতা কত গভীরে পৌঁছে গেছে। বিশ্লেষকরা বলছেন ইরানের এই পদক্ষেপ নিছক তথ্যযুদ্ধ নয়, বরং এটি ইসরায়েলের অভ্যন্তরের নিরাপত্তার প্রাচীর ভেঙে ফেলার এক মনস্তাত্ত্বিক আঘাত। যে দেশে গোয়েন্দা সংস্থা মোসাদকে পৃথিবীর অন্যতম শক্তিশালী ধরা হয়, সেই তেল আবিবেই এখন আতঙ্ক। কে কার জন্য কাজ করছে, কে কাকে নজর রাখছে। ইরানের রাষ্ট্রত্ব প্রেস টিভি তাদের প্রতিবেদনে বলেছে তেল আবিবের গভীর রাষ্ট্র এখন উন্মুক্ত, মুখোশ ছিঁড়ে গেছে। আর এই ঘোষণার পর থেকেই ইসরায়েলি প্রশাসন ও গণমাধ্যমে এক নিঃশব্দ বিশৃঙ্খলা। কেউ মুখ খুলছে না, কেউ ব্যাখ্যা দিচ্ছে না।
তেহরান এখন ঘোষণা দিচ্ছে তথ্যযুদ্ধের ময়দানে ইরানি বিজয়ী। একটি গোপন ফাইল খুলে দিয়ে তারা যেন বলছে, যেখানেই শত্রু লুকাবে সেখানে পৌঁছে যাবে ইরানের চোখ। এই ঘটনায় এখন নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের কূটনৈতিক বৃত্তে আলোচনার কেন্দ্রে একটাই প্রশ্ন, যদি ইরান তেল আবিবের ভেতরে ঢুকে মোসাদের ছায়া ধরতে পারে তাহলে আর কি বাকি রইল? রহস্য, আতঙ্ক আর শক্তির এক অনিবার্য বার্তা রেখে গেল এই অভিযান। তেহরান যেন প্রমাণ করল, যুদ্ধ শুধু রণাঙ্গনে নয়, তথ্যের দুনিয়াতেও জয় করা যায়। মার্কিন সতর্কতার মুখে এক গভীর প্রশ্ন, গাজায় কি যুদ্ধবিরতি চুক্তির আড়ালে হামাস তার সামরিক শক্তি ও স্থানীয় নিয়ন্ত্রণ পুনরায় প্রতিষ্ঠা করছে, নাকি ইসরায়েলের জন্য একটি কৌশলগত ফাঁদ পেতে রাখা হচ্ছে? ওয়াশিংটনের কড়া হুঁশিয়ারি এবং গণমৃত্যুদণ্ডের মতো ঘটনা সেই অনিশ্চয়তাকে আরও বাড়িয়ে তুলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সম্প্রতি এক অভূতপূর্ব সতর্কবার্তা জারি করে জানিয়েছে, তাদের কাছে বিশ্বাসযোগ্য প্রতিবেদন রয়েছে যে হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করে একটি আসন্ন হামলার ষড়যন্ত্র করছে। এই পদক্ষেপকে চুক্তির সরাসরি এবং গুরুতর লঙ্ঘন বলে অভিহিত করেছে ওয়াশিংটন। তবে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরপরই গাজার অভ্যন্তরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা হামাসের অপ্রতিরোধ নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার ইঙ্গিত দেয়। ইসরায়েলি বাহিনী গাজা থেকে সরে যাওয়ার সাথে সাথে হামাস দ্রুত তার প্রশাসনিক ক্ষমতা সংহত করতে শুরু করে। এই পুনরুত্থান বিশ্বকে এক স্পষ্ট বার্তা পাঠায়, আমরা এখনো এখানে আছি। সবচেয়ে উদ্বেগজনক বিষয়টি হলো, যুদ্ধবিরতির সময় হামাস তার অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চরম সহিংসতা চালায়। স্থানীয় নিয়ন্ত্রণের জন্য লড়াইরত সশস্ত্র দল, বিশেষ করে দুগবুশ গোত্রের সদস্যদের সহ 50 জনেরও বেশি সহযোগীকে গণমৃত্যুদণ্ড বা হত্যা করা হয়েছে। গাজা শহরের বাসিন্দাদের কাঁপিয়ে দেয়া এই গণমৃত্যুদণ্ড ইঙ্গিত দেয় যে হামাস কেবল সামরিক শক্তিই নয়, বরং শাসন ক্ষমতাকেও পুনর্গঠিত করতে চাইছে। বিশ্লেষকরা বলছেন, হামাস এই সুযোগকে পুরনো স্কোর নিষ্পত্তি এবং যে কোনো অহামাস প্রশাসনিক কাঠামো গড়ে তোলার প্রচেষ্টাকে শুরুতেই দমন করার জন্য ব্যবহার করছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, যদি হামাস গাজার লোকজনকে হত্যা করা অব্যাহত রাখে, যা চুক্তিতে ছিল না, তবে আমাদের তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। এক্ষেত্রে আমাদের বলতে কাদের বুঝিয়েছেন সেটা পোস্টে স্পষ্ট করেননি ট্রাম্প। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে আসন্ন আক্রমণ সম্পর্কে এই ধরনের সুনির্দিষ্ট সতর্কবার্তা প্রদান হামাসের দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতির ওপর গুরুতর সন্দেহ আরোপ করে। এটি চলমান কূটনৈতিক প্রক্রিয়ায় এক বিশ্বাসযোগ্যতার সংকট তৈরি করেছে। ওয়াশিংটন মিশর, কাতার এবং তুরস্ককে সতর্ক করেছে। এই তিনটি দেশই গাজা শান্তির গ্যারান্টার হিসেবে পরিচিত। নিজেদের অফিসিয়াল চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করেছে হামাস। ভিডিওতে দেখা যায় প্রকাশ্যে চোখ বাঁধা ও হাঁটু গেড়ে বসিয়ে রাখা 8 সন্দেহভাজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে। ভিডিওতে তাদের শত্রুর সহযোগী ও বেআইনি কাজে সম্পৃক্ত বলে উল্লেখ করা হয়। বহু মাস ধরে চলা ইসরায়েলি সামরিক অভিযানের পরেও হামাসের সশস্ত্র শাখা গেরিলা কৌশল অবলম্বন করে প্রতিরোধ বজায় রেখেছে। গাজার ঘনবসতিপূর্ণ অঞ্চল এবং ভূগর্ভস্থ টানেলের নেটওয়ার্ক তাদের টিকে থাকার প্রধান কারণ। পর্যবেক্ষকরা মনে করছেন, হামাসকে নিরস্ত্র করা যে কোনো শান্তি পরিকল্পনার সবচেয়ে কঠিন অংশ হবে, কারণ হামাসের আসল শক্তি তার রকেট বা সুড়ঙ্গে নয়। তাদের সবচেয়ে বড় শক্তি হল তাদের আদর্শিক দৃঢ়তা এবং গাজার শাসন ব্যবস্থার শূন্যতা পূরণ করার ক্ষমতা।